সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত সুস্থতার প্রতিদিন। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আমরা কথা বলতে এসেছি এমন একটি বিষয় নিয়ে যাতে সবচেয়ে বেশি মানুষ ভয় পায়, তা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কি করতে হবে, কিভাবে এই হার্ট অ্যাটাকটি নির্ণয় করা হবে, কি চিকিৎসা করতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হার্ট অ্যাটাক ও বাইপাস সার্জারি। এবং কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত কার্ডিয়াক সার্জন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার AKM মঞ্জুরুল আলম, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, কার্ডিয়াক সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো যে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের সমস্যাগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। সেটি হচ্ছে হার্ট অ্যাটাক। আমাদের দেশের যে খাদ্যাভ্যাস বলি বা সারা বিশ্বজুড়ে যে খাদ্যাভ্যাস বলি বা আমাদের যে জীবনযাপন পদ্ধতি, তাতে এই ধরনের হার্টের বা হৃদরোগগুলো খুব বেশি হচ্ছে এবং তার একটা অবশ্যম্ভাবী ফলাফল হচ্ছে হার্ট অ্যাটাক। তো প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে হার্ট অ্যাটাক হচ্ছে তার পিছনে আসলে কারণ কি কি হয়? ধন্যবাদ ডক্টর সাদিয়া। আসলে লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্ট্যান্ট। আমাদের বর্তমানে অনেকগুলো কারণে হার্ট অ্যাটাক হয়। এর ভিতরে বংশগত কিছু ফ্যাক্টর আছে, লাইফস্টাইল মডিফিকেশনে কিছু ফ্যাক্টর আছে, হাই কোলেস্টেরল একটা ফ্যাক্টর আছে, ডিসলিপিডেমিয়া যেটাকে বলি আমরা, তারপর আনকন্ট্রোল হাইপারটেনশন, আনকন্ট্রোল ডায়াবেটিস, মেন্টাল স্ট্রেস এবং অ্যাংজাইটি, সব কিছু মিলেই আসলে হার্ট অ্যাটাক। ফ্যাটি ফুডস, এগুলো অনেকগুলো ফ্যাক্টর। আসলে ডে বাই ডে যেভাবে স্ট্রেসফুল লাইফ, আনকন্ট্রোল সুগার, আনকন্ট্রোল ডায়াবেটিস, ঠিকমতো ফলো আপ না থাকা, অনেকগুলো ফ্যাক্টর এসে জমিয়ে আসলে হার্ট অ্যাটাক সমষ্টিগত অনেকগুলো অসুখের একটা সমন্বয়। জি, যেটা যেটা হয় তখন এই পেশেন্ট বুঝতে পারে। পেশেন্ট তো আর হয়তো বুঝতে পারে না। আমাদের ফেসবুক, ইউটিউব, মিডিয়া এগুলোতে দেখে মানুষ এখন অনেকটু সচেতন হয়েছে এবং বুঝতে পারছে যে আসলে হার্ট অ্যাটাকটা কী। তো হার্ট অ্যাটাক বা হার্টের ক্ষেত্রে আমরা সবসময় একটি কথা শুনি যে মিনিটস মিন্স মাসেলস, এরকম একটি কথা, যে খুব দ্রুত সময় চিকিৎসা করতে হবে। কিন্তু অনেকে তো এটাই বুঝে না যে কি কি উপসর্গ হলে এটি হার্টের উপসর্গ হওয়ার সম্ভাবনা আছে। সেই ব্যাপারগুলো একটু জানতে চাই। ধন্যবাদ সাদিয়া। আসলে ওই হার্ট অ্যাটাক যখন হয় তখন প্রচণ্ড, আমরা যেটাকে বলি যে সেন্ট্রাল চেস্ট পেইন, ঠিক মানে বুকের ঠিক মধ্যখানে একটা সেন্ট্রাল চেস্ট পেইনের মতো ফিল করে। তার সাথে সাথে সাইন সিমটমগুলা, তার সাথে সাথে প্রচণ্ড ঘাম হয় এবং অনেক সময় এই ব্যথাটা, বুকের যে ব্যথাটা বাম দিকে শুরু হয় বা সেন্ট্রালি শুরু হয়, সেটা আস্তে আস্তে বাম দিকের হাত পর্যন্ত, বুড়ো আঙুল পর্যন্ত আসে। আচ্ছা। তার সাথে সাথে গলা পর্যন্ত যায়, পিঠের পিছনে যায়, প্রচণ্ড ঘাম হয় যাকে আমরা সোয়েটিং বলি, এবং পেশেন্ট খুব রেস্টলেস থাকে এবং এমন ব্যথা করে যে বলতে পারেন যে এটা একটা কাটা ব্যথা, প্রচণ্ড সিভিয়ার চেস্ট পেন, মানে টলারেট করা যায় না। জি। তার সাথে হেভি সোয়েটিং থাকে এতে করেই, এবং কখনো কখনো বমি বমি ভাব হয়। অনেক ক্ষেত্রে পেশেন্ট বমিও করে দেয়। আবার সিভিয়ার চেস্ট পেন হতে হতে বমি, তার সাথে সাথে অনেক সময় বাথরুমের খুব প্রচণ্ড ব্যাক পায়, অনেকে বাথরুমও করে ফেলে। জি। এই সাইন সিমটমগুলো হইলে আমরা ধরে নিই যে পেশেন্ট হার্ট অ্যাটাক করেছেন বা হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক তৎক্ষণাৎই যদি বাসায় কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে বা পেশেন্ট জানাশোনা থাকে বা আগে থেকে কোনো প্রিপারেশন থাকে, একটা অ্যারেঞ্জমেন্ট তো করলো, আর না হলে দ্রুত নিকটস্থ যে কোনো হসপিটালে পেশেন্টকে শিফট করা খুব জরুরি। আচ্ছা, এই যে আপনি যে কথাটি বললেন, এখানে দেখা যায় অনেকে অবহেলা করে, অনেকে মনে করে যে এটি গ্যাসের সমস্যা এবং দেখা যায় গ্যাসের ওষুধ খাচ্ছে, অপেক্ষা করছে। অপেক্ষা করা কতটুকু সময় পর্যন্ত যুক্তিগত এবং কখন আসলে এটি আর বাসায় রেখে চিকিৎসা করার সুযোগ নেই? না, ধন্যবাদ। আসলে হার্ট অ্যাটাকের চিকিৎসা বাসায় করার কোনো সুযোগই নেই। আচ্ছা। এবং যাদের গ্যাস্ট্রিকের ব্যথা হয়, ওষুধ খেয়ে চলে যায়, এরকম আমরা বহু পেশেন্ট পাই যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা না হার্ট অ্যাটাকের ব্যথা, এটা বুঝতে বুঝতেই পেশেন্ট শেষ হয়ে যায়। জি। যে কারণে আমরা বলবো যে যখনই এরকম সাইন সিমটমগুলো দেখা দিবে, তৎক্ষণাৎ দ্রুত হসপিটালাইজ করতে হবে। এর বিকল্প কিছুই নেই, কারণ হার্ট অ্যাটাকের জন্য ওয়েট করার কোনো সুযোগ বা সময় নেই। জি। তো এই যে এই ধরনের লক্ষণগুলো হচ্ছে, অনেকে আছে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যায়, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে গিয়ে অপেক্ষা করে একটি
তখন অনেক চিকিৎসক বলে যে ইসিজি করুন, কিছু ঔষধ দেয়, অনেকে সেই ওষুধটি গ্রহণ করতেও একটু চিন্তা করে যে ওষুধটি গ্রহণ করলে কি সেটি তার জন্য নিরাপদ কি নিরাপদ না। এই ব্যাপারে একটু আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আসলে যখনই হার্ট অ্যাটাক হবে তৎক্ষণাৎ তার নিকটস্থ হসপিটালে যাবে, সেখানে একজন মিনিমাম একজন এমবিবিএস ডক্টর তো থাকে, অনেক সময় বড় হসপিটাল থাকে সেখানে স্পেশালাইজড ডক্টরও থাকে। তৎক্ষণাৎ তারা ইসিজি করবে এবং যদি ফ্যাসিলিটিস থাকে ওই হসপিটালে, তাহলে আমরা কার্ডিয়াক মার্কারগুলো করতে পারি, ট্রোপোনিন আই। এতে করে ডাক্তার সাহেব একটা অ্যাসেসমেন্ট করে, আসলে তার সাইন সিমটমও এক্সপিরিয়েন্স ডক্টর থাকলে সে বুঝতে পারে। তৎক্ষণাৎ আমরা কিছু ওষুধ দিয়ে দিই, যেমন ক্লপিডিগ্রাল, অ্যাটোবাস্ট্যাটিন, সেই ওষুধগুলো যদি ইমার্জেন্সি দিতে পারে, বা ক্ল্যাক্সেন দিতে পারে, নাভিতে ইঞ্জেকশনগুলো দেয়, ইসিজি রিপোর্ট দেখে, ট্রোপোনিনের রিপোর্ট দেখে একটা চিকিৎসা সে প্রাথমিক পেল এবং একটু সে সময় পেল। এর পরবর্তীতে পেশেন্টটা সেটেল হওয়ার পরে কোনো বড় হসপিটালে সে ট্রান্সফার করলো বা রেফার করলো, বা 24 থেকে 48 ঘন্টা যদি রাখা যায়, পেশেন্টকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিয়েও কিন্তু আমরা হার্ট অ্যাটাকটা নিয়ন্ত্রণে রাখতে পারি। আচ্ছা, তার মানে এখানে সুযোগ আছে, এটি যে কোনো জায়গায় বা যে কোনো একটু হাসপাতালে যেখানে একজন অভিজ্ঞ চিকিৎসক আছে যে প্রাথমিকভাবে ম্যানেজমেন্ট করতে পারে। কিন্তু অনেকেই বলে যে এরকম যেটি কার্ডিয়াক কেয়ার ইউনিটে নিতে হবে বা সিসিইউতে নিতে হবে, এবং সেখানে গেলেই বলা হয় যে অ্যানজিওগ্রাম করতে হবে। এবং এই অ্যানজিওগ্রামের কথা যখন শোনা হয়, অনেকেই কিন্তু চিন্তা করে যে না, এটি আমি এখন করব না, এটি পরে করব। এই ব্যাপারে একটু জানতে চাই, অ্যানজিওগ্রাম জিনিসটি কি? ধন্যবাদ। আসলে ওই যে সেন্টারে আপনাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিয়ে সেটেল করলো, সে ডাক্তার তখনই বুঝতে পারে যে আপনার আসলে একটা অ্যানজিওগ্রাম দরকার। জি। তো তৎক্ষণাতেই সে সিসিইউ আছে এরকম একটা হসপিটালে আপনাকে শিফট করবে। সিসিইউতে যিনি স্পেশালিস্ট আছেন উনি আবার পেশেন্টটাকে ইভ্যালুয়েট করে। সিসিইউতে নেওয়ার পরে ইমার্জেন্সি আমরা অ্যানজিওগ্রাম করার পরামর্শ দিই। অর্থাৎ পেশেন্ট যদি 6 থেকে 8 ঘন্টা বা ম্যাক্সিমাম 12 ঘন্টার ভিতরে হসপিটালে পৌঁছে এবং ওই হসপিটালে যদি ইমার্জেন্সি অ্যানজিওগ্রাম করার সুযোগ সুবিধা থাকে, ফ্যাসিলিটিস থাকে, তাহলে তৎক্ষণাৎ যদি আমরা অ্যানজিওগ্রাম করে রিং লাগলে রিং পরাইতে পারি, বাইপাস লাগলে বাইপাস করতে পারি, বা একটা সমাধানে আসতে পারি, তাহলে হার্টের যে মাসেল আছে সেই মাসেলগুলো ড্যামেজ হয় না। আচ্ছা, সেটা একটা বিশাল বড় পাওনা একটা হার্ট অ্যাটাকের পেশেন্টের জন্য। কিন্তু সেই ক্ষেত্রে পেশেন্টের হয়তো অনেক সময় তার ডিসিশন দেওয়ার মতো অনেক সময় লোকও থাকে না। অনেক ক্ষেত্রে পেশেন্টগুলা ট্রিটমেন্ট প্রপারলি পায়ও না। ডাক্তার অ্যানজিওগ্রামের কথা অ্যাডভাইস করলেও আমাদের দেশে ম্যাক্সিমাম লোকে অ্যানজিওগ্রাম একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। মনে করে অ্যানজিওগ্রাম জানি কি একটা পরীক্ষা, আসলে এটা যে জীবন রক্ষাকারী একটা পরীক্ষা, এটা বুঝতে বুঝতেই অনেক সময় আমরা পেশেন্টকে আর ওরকম ট্রিটমেন্ট দিতে পারি না। দেখা গেলে এবারের মতো হার্ট অ্যাটাক করে পেশেন্ট একটুখানি ব্যথা কমলো, আমি ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিলাম, নাভিতে ইঞ্জেকশন দিলাম, ইমার্জেন্সি অ্যানজিওগ্রাম করার আগে যে প্রিপারেশন এবং হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট দিলাম, এতে পেশেন্টের ব্যথা কিছু কমে গেল। ব্যথা কমে গেলেই পেশেন্ট কিন্তু তখন আর অ্যানজিওগ্রাম করতে চায় না, তখন বলে যে স্যার আমাকে এখন ছুটি দেন, আমি বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে আসি। আসলে অ্যানজিওগ্রামের কোনো প্রিপারেশন লাগে না, যদি হসপিটালে অ্যারেঞ্জমেন্ট থাকে তৎক্ষণাৎ অ্যানজিওগ্রাম করা দরকার। আমরা অনেক সময় ইমার্জেন্সি পিসিআই করি, জি। যেমন আমাদের সরকারি হসপিটাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সেখানে এখন এই ব্যবস্থা আছে, 24 ঘন্টা খোলা। আচ্ছা, এই ইমার্জেন্সি পিসিআই বলি বা অ্যানজিওগ্রাম দুটি কি আলাদা জিনিস? একই জিনিস। ইমার্জেন্সি পিসিআই মানে যদি কালপ্রিট ভেসেলস, অর্থাৎ যদি রক্তনালী বন্ধ থাকে 100, 90, 95, সেই ভেসেলটাও যদি আমরা খুলে দিতে পারি বা স্ট্যান্টিং করতে পারি, তাহলে দেখা গেল যে পেশেন্টটা সেফ হয়ে গেল। পরবর্তীতে লাগলে আমরা একটা ট্রিটমেন্ট নিলাম বা পেশেন্টকে আমরা ফলো আপে রাখলাম। এবার এই সুযোগ সুবিধা নেওয়ার মতো সেন্টারও বাংলাদেশে খুব কম, সব জায়গায় ইমার্জেন্সি পিসিআই হয় না। আচ্ছা, সেই কারণেই আর যদি অপেক্ষাও করে একটা অ্যানজিওগ্রামও করা যায়, একদিন বা দুদিন অপেক্ষা করে কার্ডিওলজিস্ট যদি সাজেস্ট করে এবং এটা যদি তার জন্য ভালো হয়, সেটা করলেও পেশেন্ট সেফটি। এক্ষেত্রে কি কোনো প্রিপারেশনের প্রয়োজন আছে? যেমন আমরা জানি অন্যান্য পরীক্ষা নিরীক্ষা বলি বা অপারেশনের ক্ষেত্রেও দেখা যায় একটা প্রিপারেশন আছে, কিন্তু হার্টের ক্ষেত্রে প্রিপারেশন বলে আসলে কিছু আছে কিনা? আমি একটু আগেও বললাম যে হার্ট অ্যাটাকের কোনো প্রস্তুতি নেই। যদি হসপিটালের অ্যারেঞ্জমেন্ট থাকে এবং ওই সেন্টারটা যদি সত্যি হাইলি ইকুইপড থাকে, তাহলে অ্যানজিওগ্রামের কোনো প্রিপারেশন এখন এই মুহূর্তে নেই। স্পেশালি আছে সে ধরেন আপনার কিডনি ক্রিয়েটিনিন একটু বেশি থাকলো, লিভার ফাংশন টেস্টে যদি কোনো সমস্যা হলো, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু সেরকম পেশেন্ট আমাদের কাছে খুব কমই আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যেগুলো ক্রনিক ডিজিজের পেশেন্ট, যেমন রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট আছে, ক্রিয়েটিনিন নলেজ বেশি, সেগুলো যদি ইমার্জেন্সি লাগে আমরা ভিজি প্যাক দিয়ে অনেক সময় কার্ডিওলজিস্ট অ্যানজিওগ্রাম করে। সেক্ষেত্রে অ্যানজিওগ্রামটা খুব জরুরি হয়ে পড়ে। সেই ডিসিশনটা কার্ডিওলজিস্ট অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। সেই ডিসিশনটা কার্ডিওলজিস্ট দিবে কোন সময়টা করা খুব দরকার। তবে
হার্ট অ্যাটাক করে আসলে সাথে সাথে যদি করার সুবিধা থাকে এবং পেশেন্ট যদি ইন্ডিকেশন থাকে, আমি বলবো পেশেন্টের লোকজনকে কাউন্সেলিং করে পেশেন্টের স্বার্থেই এটা করা দরকার। এখানে সময়টা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, সময়ের ব্যাপারটা একটু জানতে চাই, কত দ্রুত করতে পারলে রোগী একদম নিরাপদ থাকবে? আমরা প্রথমে বললাম যে 6 থেকে 8 ঘন্টা, ম্যাক্সিমাম 12 ঘন্টা, এর ভিতরেই যদি অ্যানজিওগ্রাম করা যায় কার্ডিয়াক মাসলগুলা সেফ থাকে। সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ ডিসিশন নেওয়া যাবে যে আমরা কি স্ট্যান্টিং করব, না বাইপাস করব, না ওষুধের উপর রাখবো। এটা ডিপেন্ড করতেছে লেশনস কীরকম পাওয়া যায় এবং কোথায় কোথায় ব্লক, কোন কোন রক্তনালী ব্লক, তার উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, তো এই যে স্টেন্টিং এর কথা কখনো একটি হচ্ছে গিয়ে চিকিৎসা পদ্ধতি হিসেবে বলা হয়, আবার কখনো বলা হয় যে না, এটি শুধুমাত্র স্টেন্টিং করলে বা রিং বসালেই হবে না, তাকে সার্জারি করতে হবে। এই সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়? ধন্যবাদ। আমি যেহেতু কার্ডিয়াক সার্জন, আমি বলবো এই ডিসিশনটা আসে অ্যানজিওগ্রামের পরে। দেখা গেল রক্তনালীতে লেফট মেইন একটা অসুখ আছে যেটাকে আমরা করোনারি আর্টারির গোড়া বলি, লেফট মেইন করোনারি আর্টারি ডিজিজ। সেটা যদি থাকে, অনেক সময় 70, 80, 90% পর্যন্ত লেফট মেইন থাকে, সিভিয়ার চেস্ট পেন থাকে, এলএডি 100% ব্লক থাকে, অর্থাৎ লেফট করোনারি আর্টারি যদি ইনভলভমেন্ট বেশি থাকে, আরসিএ থাকে, সেক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত আসে যে আর্জেন্ট বাইপাস করার দরকার। অনেক সময় স্ট্যান্ডেবল না এবং লেশনের লেংথটা অনেক বড় এবং মাল্টিভেসেল, অনেক সময় মাল্টিভেসেল পিসিএ চেতে বাইপাস সার্জারিটা অনেক সময় ফ্রুটফুল হয়। অনেকগুলো জায়গায় ব্লক একসাথে, অনেকগুলো ব্লক একসাথে, জায়গায় জায়গায় অনেকগুলো জায়গায় এবং অনেকগুলো ভেসেল ইনভলভ এবং লেংথ অফ লেশন, অর্থাৎ যে জায়গায় ব্লক হয়েছে তার দৈর্ঘ্য অনেক লম্বা, যেখানে স্ট্যান্টিং করার মানে সুবিধা নাই এবং লেফট মেইন ডিজিজ, সেই পেশেন্টগুলোকে আমরা অতি দ্রুত বা আর্জেন্ট বাইপাস সার্জারি করার কথা বলি। জি, তো স্যার এই যে বাইপাস সার্জারি বলতে কি বোঝায়, এটা একটু শুনে নিতে চাই আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু সহজ ভাষায়। বাইপাস সার্জারি হচ্ছে আল্লাহর দেওয়া যে রক্তনালী আছে, সেই রক্তনালী যেখানে ব্লক হয়েছে সেটা সেই জায়গাতেই থাকবে। আমরা অন্য জায়গা দিয়ে, আমাদের হার্টে যেমন ব্লক থাকে ধরা পড়ে, তখন আমরা পা থেকে 2টা রক্তনালী নিই, বুক থেকে রক্তনালী নিই, হাত থেকে রক্তনালী নিই, পেট থেকে নিতে পারি। এই রক্তনালীগুলা তার নিজের রক্তনালী মূল রক্তনালীর সাথে অ্যাটাচড করে যে জায়গায় ব্লক হয়েছে তারপরে গ্রাফটিং করা, এই যেটা আরেকটা রাস্তা তৈরি করা, সেটাকে বাইপাস সার্জারি বলে। জি, ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন। নিশ্চয়ই আমাদের দর্শকও বুঝতে পেরেছে যে এই বাইপাস সার্জারি কি। তো প্রশ্ন থাকে যে আরেকটি জায়গা থেকে তো তাকে এক ধরনের প্রতিস্থাপন করা হলো, রক্তনালী প্রতিস্থাপন করা হলো, তাতে কি অন্য কোনো সমস্যা হওয়ার ঝুঁকি আছে কিনা? যদি পেশেন্টটা ইয়াং হয়, দ্যাট ইজ 30, 35, 40, এখন আমরা ম্যাক্সিমাম পেশেন্টে হার্ট অ্যাটাকের ইয়াং পেশেন্ট পাচ্ছি, তার জন্য ওয়ার্ল্ড ক্লাস সার্জারি হচ্ছে টোটাল আর্টেরিয়াল বাইপাস সার্জারি করা, যেটা আমরা হাত থেকে নিতে পারি, বুক থেকে নিতে পারি, যাকে আমরা লেফট ইন্টারনাল মেমারি আর্টারি বলি, সেটা আবার রাইট সাইডে আছে রাইট ইন্টারনাল মেমারি আর্টারি। অনেক সময় রিমা ওয়াই গ্রাফটিং করেও আমরা টোটাল আর্টেরিয়াল বাইপাস করে মাল্টিভেসেল যে করোনারি আর্টারিগুলো আছে সেগুলোকে আমরা বাইপাস প্রতিস্থাপন করতে পারি। ওয়ার্ল্ড ওয়াইড টোটাল আর্টেরিয়াল বাইপাস সার্জারির রেজাল্ট খুবই ভালো দেন ভেনাস বাইপাস সার্জারি। আর ভেনাসটা হচ্ছে পায়ের রক্তনালী ভেইন নিয়ে করা, সেটা আমরা একটু এইজেড পেশেন্টকে করতে পারি। অনেক সময় দেখা যায় যে ভেইনের লংজিভিটি, কোয়ালিটি ভেইন হলে, সার্জন ভালো হলে, ভেইন যিনি হারভেস্টিং করবে তার যদি এফিসিয়েন্সি ভালো থাকে, তাহলে দেখা যায় 15-20 বছরও ভেইন টিকে যায়, বাট আর্টারিটা আরও বেশি টিকে। অল ওভার দ্য ওয়ার্ল্ড আর্টারিয়াল বাইপাস সার্জারি ভেরি মাচ এফিশিয়েন্ট অ্যান্ড ভেরি ইফেক্টিভ সার্জারি দেন ভেনাস বাইপাস সার্জারি। না, অবশ্যই এখানে তো এক একটি ওয়ালের ক্ষেত্রে একটু মোটা, ইলাস্টিসিটি, পাতলা, অনেকগুলো ইস্যু কাজ করে, তবে আর্টারিয়াল সার্জারিটা অলওয়েজ বেস্ট। জি, তো একটি কথা তো থাকেই যে আমাদের দেশের সক্ষমতা আসলে কতটুকু, আমাদের দেশের চিকিৎসকদের সক্ষমতা নিয়েও অনেকের মনে দ্বিধা কাজ করে এবং এই সময়টা গিয়ে অনেকে চলে যায় প্রতিবেশী দেশগুলোতে। আমরা যদিও যারা চিকিৎসক আমরা জানি যে আমাদের দেশে আসলে সক্ষম এবং সেই রকম পরিমাণের কার্ডিয়াক সার্জন আছে, কিন্তু সাধারণ দর্শকরা অনেকেই হয়তো এই ব্যাপারটা নিয়ে একটু কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগে। তাদের জন্য যদি বলেন যে কার্ডিয়াক সার্জারি বা বাইপাস সার্জারির ক্ষেত্রে আমরা কতটুকু সফল? অনেক ধন্যবাদ। আসলে একটা সময় ছিল, আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে, যে ক্ষেত্রে আমাদের দেশের ডাক্তারদের সুযোগ সুবিধা, ইকুইপমেন্ট, মেশিনপত্র, ট্রেনিং প্রপারলি ছিল না। বাট বর্তমানে আমি এই দর্শকদের উদ্দেশ্যে বলবো, ওনারাও সার্চ করলে দেখতে পাবেন যে বাইপাস সার্জারি বাংলাদেশে, কার্ডিয়াক সার্জারিটা অনেক ডেভেলপড একটা সার্জারি এবং এখন প্রতিবেশী দেশে আর যাওয়ার দরকার নাই, কারণ প্রতিদিন বাংলাদেশে আমার মনে হয় 100-এর উপরে কেস হচ্ছে হোল ওভার দ্য সেন্টার
ঢাকাতে যতগুলো সেন্টার, চিটংয়ে আছে, যতগুলো সেন্টারে হচ্ছে, আমরা এভারেজ 100-এর মতোই, 100-এর উপরে অনেক ক্ষেত্রে চলে যায়, বাইপাস সার্জারি হচ্ছে। এবং সাকসেসের বলতে পারবেন বেস্ট হোল ওভার দ্য ওয়ার্ল্ড 3 to 5% হয়তো মর্টালিটি রেট থাকে, কিন্তু সেই তুলনায় আমরা বলবো আমরাও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে আসছি। আমি জাতীয় হৃদরোগ হসপিটালে কাজ করি সরকারিভাবে, সেখানে তো প্রতিদিনই বাইপাস হচ্ছে। জি, তো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেন্টারেই হচ্ছে, হার্ট ফাউন্ডেশন হচ্ছে, ইউনাইটেড হসপিটাল বর্তমানে কন্টিনেন্টাল সেখানে হচ্ছে, বারডেমে হচ্ছে, তারপরে যে বিএসএইচ হচ্ছে, স্পেশালাইজড হচ্ছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে হচ্ছে, প্রত্যেকটা সেন্টারেই ম্যাক্সিমাম ঢাকা শহরেই হচ্ছে, চিটং মেডিকেল কলেজে হচ্ছে, চিটং মেট্রোপলিটনে হচ্ছে। অর্থাৎ আমাদের যতগুলো সেন্টার আছে, আমাদের প্রায় কার্ডিয়াক সেন্টার প্রায় 34টার মতো, অনেকগুলা, এবং সবগুলোতে প্রায় কার্ডিয়াক সার্জারি হচ্ছে, এবং প্রত্যেক জায়গাতে দক্ষ টিম কাজ করতেছে, এফিশিয়েন্ট টিম, যারা খুব ক্যাপাবল। ম্যানেজমেন্টের যেহেতু ব্যাপার অবশ্যই, তো আমরা আশ্বস্ত হলাম এই কথাটি শুনে যে না, আমাদের এখানে হচ্ছে এবং যথেষ্ট পরিমাণেও হচ্ছে। বাইপাস সার্জারি নিয়ে অনেকে একটা প্রশ্ন করে যে বাইপাস সার্জারি কি সবার জন্য একই রকম প্রযোজ্য কিনা, তো সেই ব্যাপারটা একটু জানতে চাই। বাইপাস সার্জারি আসলে কাল লাগবে কাল লাগবে না সিদ্ধান্তটা প্রথমেই আসে অ্যানজিওগ্রাম থেকে। রক্তনালীর কোয়ালিটি কেমন, ভেসেল কোয়ালিটি কেমন, অনেক সময় দেখা গেল অনেকগুলো ব্লক, কিন্তু হার্টের যে রক্তনালী সেটা আসলে অতটুকু বলতে পারেন যে কোয়ালিটি গ্রাফটিং করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা আসবে অ্যানজিওগ্রাম করে, অ্যানজিওগ্রামের সিডি রিপোর্ট দেখে সার্জন ডিসিশন নেয় যে কোন ওয়েতে সার্জারি করলে পেশেন্ট বেশি বেনিফিটেড হবে। সার্জন টু সার্জন ভেরি করে মানে কোনভাবে যাবে। আর আমাদের দেশে এখন বিটিং হার্ট সার্জারিও চালু হয়েছে, আমাদের ম্যাক্সিমাম সার্জনরাই এখন হার্ট চালু অবস্থায় অপারেশন করতে পারে। এটা সার্জনের উপর ডিপেন্ড করে উনি কোন ওয়েতে করবেন, কিভাবে করলে পেশেন্টের কোয়ালিটি, বাইপাস সার্জারি হবে, গ্রাফটের কোয়ালিটি ভালো থাকবে, এবং পেশেন্ট লং টার্ম পেশেন্টের এই কোয়ালিটি সার্জারিটা ধরে রাখা যাবে। আচ্ছা, এই যে বিটিং বললেন, বিটিং এর পাশাপাশি নন বিটিং সার্জারি, যে এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে হার্ট চালু অবস্থায় যে অপারেশন করি আমরা বাইপাস সার্জারি, সেটাকে আমরা বিটিং হার্ট সার্জারি বলি। আর হার্টকে স্টপ করে অনেক সময় সলিউশন দিয়ে হার্টটাকে বন্ধ রেখে হার্ট লাং মেশিন বা অক্সিজেনেটারে আমরা রক্তটাকে নিয়ে হার্ট স্টপ করে যে অপারেশন করি তাকে আমরা নন বিটিং হার্ট সার্জারি বলি। সাধারণত বিটিং হার্ট সার্জারিতে সুবিধা হলো অপারেশনটা করলে দ্রুত রোগীর জ্ঞান চলে আসে, ব্রেনে ইনজুরি কম হয়, কিডনিতে এফেক্ট কম হয়, যেহেতু পাম্প চালাইতে হয় না, পাম্প ইফেক্ট একটা আসছেই। তো সেক্ষেত্রে বিটিংটা কমফোর্টেবল। বাট সব রোগীর ক্ষেত্রে বিটিং করা যায় না, সব রোগীর ক্ষেত্রে আবার বিটিং অনেক সময় কমফোর্টেবল হয় না। এটা সার্জন ডিসিশন নেয় কোনটা করলে ওনার জন্য ভালো হবে, এবং সার্জন কোনটাতে বেশি কমফোর্ট ফিল করে, কোন অপারেশনে তার এফিসিয়েন্সি বেশি, সেটার উপরে নির্ভর করছে। স্যার, আমরা হার্ট অ্যাটাক থেকে চলে আসছিলাম বাইপাস সার্জারির ক্ষেত্রে, এবং বাইপাস সার্জারির কথা শুনছিলাম যে বিটিং হার্ট, নন বিটিং হার্ট দুটির মধ্যে যে পার্থক্য আছে সেই ব্যাপারগুলো। তো অনেকেই আছে যে সার্জারি করা নিয়ে ভয় পায়, যে সার্জারিটা একটা লম্বা সময় ধরে সার্জারি হবে, তারপরে কি রোগী ফেরত আসবে কিনা, না রোগী আবার মৃত্যুর ঝুঁকি আছে কিনা, এই ব্যাপারগুলো একটু জানতে চাই। কতটুকু নিরাপদ এই সার্জারি? ধন্যবাদ। প্রত্যেক অপারেশন ঝুঁকি, বাইপাস সার্জারির ঝুঁকি অন্য অপারেশনের চেয়ে একটুখানি বেশি, কারণ অনেক সময় সার্জন নিজেও বুঝতে পারছে না যে আসলে এই পেশেন্টটা কতটুকু রেজাল্ট পাওয়া যাবে। এটা অপারেশনের টেবিলেই অনেক সময় ডিসিশনটা এসে যায়। তো তারপরেও ঝুঁকি নিয়ে অপারেশন করতে হয়, রোগীর লাইফ সেভিং সার্জারি। ওয়ার্ল্ডের সব দেশে সব অপারেশনের চেয়ে বাইপাস সার্জারি ঝুঁকি তো আছেই, তো তারপরেও তো আমরা করছি এবং মানুষজন তো সুস্থ হচ্ছে। তো ঝুঁকি নিয়ে করতে হয়, ঝুঁকি তো সব অপারেশনে আছে, এটার ঝুঁকিটা অন্য অপারেশনের চেয়ে একটু বেশি, তারপরও করতে হচ্ছে। কতক্ষণ লাগে? টোটাল অপারেশনে অনেক সময় 2 থেকে 2.5 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টায় শেষ হয়ে যায়, যদি কোনো কমপ্লিকেশন অপারেশন থিয়েটারের টেবিলে অ্যারাইজ না করে। তো এখান থেকে পরবর্তীতে কি আর কোনো জটিলতা হতে পারে? বাইপাস অপারেশন খুবই ইম্পর্টেন্ট একটা অপারেশন, যেটা অপারেশনের টেবিল থেকে প্রি অপারেটিভ প্রিপারেশন, অপারেশনের টেবিল, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে। সেই ক্ষেত্রে অপারেশনের পরপরে আইসিইউতে নিয়ে পেশেন্টটাকে একটু দক্ষ টিম তার তত্ত্বাবধানে নিয়ে যায়। সেখানে অ্যানেস্থেটিস্ট থাকে, ইন্টেন্সিভিস্ট থাকে, সার্জন নিজেও থাকে। অপারেশন পরবর্তী অনেক সময় ব্লিডিং হতে পারে, কিডনিতে ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে যদি পাম্পের মাধ্যমে করে। অনেক সময় পেশেন্টের ইউরিন আউটপুট কমে যায়, পেশেন্ট অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে যায়, ব্লিডিং হতে পারে। অনেক সময় দেখা গেল যে মাঝে মাঝে রিওপেনও হয়, অনেকগুলো কেসে, যদিও সংখ্যা খুব কম। তবে এরকম একটা প্রিপারেশন আমাদের আগে থেকে থাকে। এটা একটা দক্ষ সার্জিক্যাল টিমের সার্জারি,
যেখানে সার্জন, অ্যানেস্থেশিয়া, পারফিউশনিস্ট প্রত্যেকে তার তার জায়গায় ইফিশিয়েন্টলি এটাকে মেনটেন করার চেষ্টা করে। জি, ধন্যবাদ স্যার। তো এই যে অপারেশন হচ্ছে, অপারেশনের পরে একটি প্রশ্ন থাকে যে ব্যথা কি ভালোই হয়ে যাবে সম্পূর্ণ? অবশ্যই ব্যথা ভালো হয়ে যায়। আমরা যে পেশেন্টগুলোকে অপারেশন করি তাদের যে মূল রক্তনালী বন্ধ থাকে সেগুলো বাইপাস করে চালু হলে রক্ত যদি চলাচল ঠিকমতো থাকে পেশেন্টের পেইনটা রিলিফ হয়ে যায়। তবে বুকের কাটা ব্যথা সেটা কদিন থাকে, এটা আস্তে আস্তে ইমপ্রুভ করে। কিন্তু এরকমও ঘটনা শুনি আমরা যে একবার বাইপাস সার্জারি হয়েছে, কিছুদিন পর বা কয়েক বছর পর আবার তার নতুন করে ব্যথা হচ্ছে এবং বলা হচ্ছে হার্ট অ্যাটাক। তো সাধারণ একটি ধারণা তো থাকেই যে বাইপাস হয়ে গেল তাহলে কেন আবার এরকম হচ্ছে, তার মানে কি আগের অপারেশনটা ব্যর্থ হলো নাকি? ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন করছেন। আসলে আমাদের দেশে যেটা হয়, বাইপাস সার্জারি সব পেশেন্ট না, কিছু কিছু পেশেন্ট বাইপাস সার্জারির পর মনে করে যে আমার তো চিকিৎসা হয়ে গেছে, আমি ওষুধ না খেলেও চলবে। আসলে বাইপাস সার্জারি এটা চিকিৎসা পদ্ধতি মাত্র। এই অপারেশনের পরেও স্ট্যাটিন, রক্ত পাতলা করার ওষুধ, চর্বি কমানোর ওষুধ, প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ এগুলো খেতে হবে। এগুলো খেয়ে প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, চর্বি নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটতে হবে, লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে, চর্বি জাতীয় খাদ্য কম খেতে হবে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে একটা বাইপাস সার্জারির সাকসেসফুল অপারেশনের রেজাল্ট আসে। সার্জন ভালো অপারেশন করার পরেও যদি পেশেন্ট সচেতন না হয়, হাইপারটেনশন হলে ওষুধ খেলো না, ডায়াবেটিস আনকন্ট্রোল রাখলো, রক্তনালী তো আবার বন্ধ হবেই। তো এই জন্যই আমরা বলি যে পেশেন্টকে আমরা বাইপাস সার্জারি করি, আমরা অ্যাডভাইস করি, রিকোয়েস্ট করি, পরামর্শ দিই যে আপনি একটু নিয়ম কানুনগুলো মেনে চলবেন, ওষুধগুলো রেগুলার খাবেন এবং আমাদের সাথে একটু ফলো আপে থাকবেন। আমি বহু পেশেন্ট অপারেশন করেছি, হৃদরোগে এখনও করছি। অনেকের একটা ধারণা সে গ্রামগঞ্জ থেকে হয়তো আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, আমাদের কাছে আসাটাও অনেক সমস্যা হয়ে যায়। তো রুগী ওষুধ খাওয়ার পর কয়েকদিন ভালো থাকে, এরপরে 6 মাস 1 বছর ওষুধে খায় না, ঠিক 2 থেকে 3 বছর পরে আবার বুকের ব্যথা নিয়ে আসে। ডাক্তার সাহেব আপনি তো অপারেশন করে দিয়েছেন, 2 বছর তো ভালো ছিলাম, এখন আবার বুক ব্যথা করছে। আচ্ছা, আমরা তখন আবার চেক করি, দেখি কোনো কোনো ক্ষেত্রে চেক সিএজি, করোনারি অ্যানজিওগ্রাম, চেক অ্যানজিওগ্রামটা আবার করাই দেখি যে রক্তনালীগুলোকে বাইপাস করা হয়েছে, সেখানে কিছু কিছু বন্ধ হয়ে গেছে। আবার দেখা গেল ওইগুলো ভালো আছে, নতুন কোনো রক্তনালী ব্লক দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যদি রিং লাগে আবার রিং পড়াই। আমাদের দেশে রিডু মানে সেকেন্ড টাইম বাইপাস সার্জারিটা একটুখানি কমপ্লিকেটেড এবং একটু ঝুঁকি বেশি। তো সেক্ষেত্রে যদি স্ট্যান্ড করার কোনো সুযোগ থাকে আমরা দিই, আবার পেশেন্টের সাথে আবার কাউন্সেলিংয়ে বসি, কিছু করার থাকলে, ট্রিটমেন্ট দেওয়ার থাকলে দিয়ে আমরা আবার বুঝাই যে আপনাকে এবারের মতো আরেকবার সুযোগ দেওয়া হলো বা চিকিৎসা করা হলো, আপনি পরবর্তীতে ওষুধগুলো রেগুলার খাবেন, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবেন, প্রেশারটাকে নিয়ন্ত্রণ করবেন, ফলো আপে থাকবেন। ফলো আপের পেশেন্ট খুব একটা আসে না, যদি না আবার তার বুকের ব্যথা না হয়। আবার পেশেন্ট অনেক ক্ষেত্রে সচেতনও হয় না, কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম পেশেন্টে গ্রাম থেকে আসে, গ্রামে অনেক সময় ওষুধ পাওয়া যায় না, আবার ওষুধ কিনতে আনতে অনেক সময় ঢাকায় আসতে হয়, বড় বড় জেলা সদর হসপিটালে যেতে হয়, পেশেন্ট কমফোর্ট ফিল করে না বা হয়তো পরিবার ওইভাবে দৃষ্টিকোণ থেকে দেখেও না। সেই ক্ষেত্রে এই পেশেন্টগুলো নিয়ে আমরা অনেক সময় বিপদে পড়ি, পেশেন্ট নিজেও বিপদে পড়ে। তো আমরা আজকের আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা যারা বাইপাস সার্জারি করেছেন বা বাইপাস সার্জারি করার চিন্তা ভাবনা করছেন বা প্রয়োজন, আমরা শুধু অনুরোধ করব যে বাইপাস সার্জারির পরেও আপনারা যে ডাক্তার অপারেশন করেছে তার সাথে যোগাযোগ করেন বা আপনার কার্ডিওলজিস্টের সাথে কথা বলেন এবং ওষুধগুলো রেগুলার খেয়ে একটু ফলো আপে থাকেন। এই ফলোআপটা কতদিন পর পর করা উচিত? অপারেশন করার 1 মাস পরে আমরা একটা ফলো আপ দিই, এরপর অনেক সময় 3 মাস পরে, অনেক সময় 6 মাস পরে, অনেক সময় বছরে একবার আমরা আসতে বলি। সাধারণত প্রথম 1-2 বছর 3 মাস পর পরে আমরা আসতে বলি। যদি লিপিড লোয়ারিং এজেন্ট, হাইপারটেনসিভ, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, ডায়াবেটিক ওষুধ এগুলো খায়, সাধারণত পেশেন্ট খুব ভালো থাকে। যে অপারেশন করার পরে কতদিন পরে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে বা স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারবে? এই স্বাভাবিক জীবনযাপন এবং হাঁটা চলার জন্য কি কোনো বাধা হতে পারে কিনা বা নতুন করে কোনো সমস্যা হতে পারে কিনা? ধন্যবাদ। 4 থেকে 6 সপ্তাহ পরে সাধারণত পেশেন্ট কমফোর্ট ফিল করে এবং সে স্মুথলি অফিস আদালত করতে পারে। অনেকের ক্ষেত্রে ভেরি করে, কারো হয়তো বুকে ইনফেকশন হয়, ব্যথাটা একটু বেশি দিন থাকে, তাকে আমরা চেস্ট বাইন্ডার বাঁধতে বলি। পায়ের রক্তনালী কাটলে সেখান থেকে অনেক সময় পানি বেরোতে পারে, সুগার যদি কন্ট্রোল না করে সেক্ষেত্রে আমরা ওদেরকে পায়ের মোজা পরতে বলি, চেস্ট বাইন্ডার বাঁধতে বলি, এগুলো রিহ্যাবিলিটেশন, একটু হাঁটতে বলি। তো সব কিছু মিলে 4 থেকে 6 সপ্তাহ অথবা ম্যাক্সিমাম 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, এর ভিতরে ইনশাল্লাহ পেশেন্ট
ঠিক হয়ে যায় এবং ওরা কমফোর্টেবলি রেগুলার অ্যাক্টিভিটিসে কাজ করতে পারে। জি, তো এই যে হার্ট অ্যাটাক হলো এবং পরবর্তীতে অপারেশন হলো, বাইপাস অপারেশন বা বাইপাস সার্জারি, এই ধরনের রোগীদের ক্ষেত্রে অন্যান্য রোগীদের মতো কি স্বাভাবিকভাবে অত্যাধিক পরিশ্রমের কোনো কাজ করা নিরাপদ কিনা? অনেক ধন্যবাদ। আসলে বাইপাস সার্জারি একটা চিকিৎসা পদ্ধতি মাত্র। আমরা বলবো 2 থেকে 3 মাস পরে বা অনেক ক্ষেত্রে 3 থেকে 4 মাস পরে রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যায়। 8-10 জন মানুষের মতোই মানে স্বাভাবিক কাজ করতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। বাহ, তাহলে তো খুবই আশ্বস্তের একটি কথা শুনলাম এই মাত্র। অনেকে আছে যে ধূমপায়ী, যাদের পরবর্তীতে হৃদরোগটিও হয়, ওখান থেকে হার্ট অ্যাটাক হয় বা অনেক ক্ষেত্রে অপারেশন পর্যন্ত যেতে হয়, এবং তারা যেহেতু অপারেশনে চলে যায়, তাদের একটি প্রবণতা থাকে যে আবার ধূমপান শুরু করা। এই ব্যাপারটি আসলে কোনো রকম সমস্যা তৈরি করতে পারে কি না? খুবই সুন্দর প্রশ্ন করছেন। এই প্রশ্নটাই আমরা মনে যেন কিছুটা গ্যাপ থেকে গেল। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ধূমপান, স্মোকিং, যেটা আমরা 100% নিষেধ করি। কারণ নিকোটিন ক্ষতি করে না। মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত এমন কোনো অর্গান নাই বা এমন কোনো জায়গা নাই যেখানে নিকোটিনের প্রভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই না। তাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ওই যারা সিগারেট খায়, স্মোক করে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা স্মোকিংটা বন্ধ রাখবেন। কারণ এই স্মোকিং, ডায়াবেটিস আনকন্ট্রোল, হাইপারটেনশন কন্ট্রোল না করা, স্ট্রেসফুল লাইফ লিড করা, লাইফস্টাইল মডিফিকেশান না করা, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ না করা, এগুলো না করলে হবে কি আবার আমাকে বাইপাসে বা আরেকবার আমার হার্ট অ্যাটাকের চান্স থাকবে। জি, এবং এই ঝুঁকি থেকে মুক্তি পেতে গেলে চিকিৎসা পরবর্তী ফলো আপ খুব ইম্পর্টেন্ট। নিয়মকানুন মেনে চলতে হবে। আমরা সবসময় চাই আমরা যে পেশেন্টের একবার বাইপাস করেছি সেই পেশেন্ট যেন সারা জীবন যে কদিন ভালো থাকে যেন সুস্থ থাকে। জি, এবং আমরা সেই কামনাই করছি। আজকে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার উপদেশগুলো শুনলাম এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই শুনেছেন। তার পাশাপাশি আর কোনো পরামর্শ থাকলে একটু সংক্ষেপে শুনে নিতে চাই। ছোট্ট একটা পরামর্শ, যখনই বুকে ব্যথা করবে অতি দ্রুত, এটাকে গ্যাস্ট্রিকের ব্যথা বলে অবহেলা না করে অতি দ্রুত যে কোনো একটা সেন্টারে আপনি চলে যাবেন। জি, আপনার এই একটুখানি সচেতনতা আপনার পুরো পরিবারকে বাঁচিয়ে রাখবে। জি, এবং অবশ্যই আমরা সেই কামনা করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24কে, যারা এই সুযোগ দিয়ে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এবং দর্শক শ্রোতা মণ্ডলী যারা এই অনুষ্ঠান দেখবেন বা শুনবেন, শুধু বিনীত অনুরোধ থাকলো আপনারা চেষ্টা করবেন এগুলো একটু ফলো আপে রাখতে এবং ফলো করতে। অবশ্যই। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনার হৃদযন্ত্রের যত্ন নিন।